কারণ তারা ব্রিটিশের হয়ে কিন্তু যুদ্ধ করেনি, ব্রিটিশের হয়ে যুদ্ধ করেছে যে ভারতীয় বংশোদ্ভূত মানুষরা, তারা ব্রিটিশ সেনাবাহিনীর অংশ, তাদেরকে ব্রিটিশ সেনাবাহিনীতে রিক্রুটমেন্ট করে তাদেরকে দিয়ে যুদ্ধ করিয়েছে। কিন্তু যাদেরকে আমরা বলি স্বাধীনতা সংগ্রামে যোগ দেয়নি, স্বদেশী আন্দোলন করেনি, বা নেতাজির সৈন্যবাহিনীতে ঢোকেনি, কিংবা গান্ধীর যে আপনার স্বাধিকার আন্দোলনে ঢোকেনি, এই লোকগুলো ব্রিটিশের কৃপাভোগী ছিল, এদের সংখ্যা কিন্তু খুব কম ছিল। ঠিক এর পাশাপাশি আমি যদি ৭১টাকে আপনি নিয়ে আসেন, সেখানে দেখবেন যারা মুক্তিযুদ্ধকে বিরোধিতা করেছে তারা শুধুমাত্র যে পাকিস্তানের আনুকূল্য পেয়েছে, সুবিধাভোগী, তাই কিন্তু না। তারা পাকিস্তানকে তাদের ন্যাশনালিটির আইডেন্টিটি মনে করেছে, যে তাদের যে মুসলিম আইডেন্টিটি সেইটি হচ্ছে পাকিস্তান নামক রাষ্ট্র, সেইটি ভেঙে এটা একটি হিন্দু একটি ন্যারেটিভ তৈরি হচ্ছে, একটি হিন্দু জাতি রাষ্ট্র তৈরি হচ্ছে। যে জাতি রাষ্ট্রটা তৈরি করে দিচ্ছে আর একটি হিন্দু জাতি রাষ্ট্র, ভারত। ওকে। এবং ভারতে যে ১ কোটি মানুষ শরণার্থী হিসাবে আশ্রয় নিয়েছিল, সেই ১ কোটি মানুষের বেশিরভাগ মানুষই কিন্তু ছিল হিন্দু ধর্মাবলম্বী। তো সেই জন্য এখানকার যারা মুক্তিযুদ্ধ বিরোধিতা করেছে, রাজাকার, আল শামস, আল বদর, জামাত ইসলামের বিভিন্ন শাখা, ফ্র্যাকশন, ছাত্র সংঘ, এবং অন্যান্য বাঙালি যারা কোলাবরেটর, যারা মুক্তিযুদ্ধ বিরোধিতা করেছে, কেউ কেউ সেই সময় প্রকাশ্যে করেছে, কেউ কেউ মনের ভেতর থেকে করেছে, যে উপযুক্ত সময় পায়নি বলে তাদের বিরোধিতাগুলো ঠিক সামনে আসেনি, প্রকাশ্যে আসেনি। প্রকাশ্যে আসেনি। তো এই যে ব্যাপক যে অংশটি, এই অংশটির ভিতরে আমি আগে যে বলেছি যে ব্রিটিশের সাথে যোগসাজশ করা বা ব্রিটিশের পক্ষে থাকার যে ক্ষুদ্র সংখ্যক মানুষ ছিল, তারা শুধুমাত্র আর্থিক লেনদেনের কারণে সুবিধাভোগী ছিল, সেই কারণে তারা কিন্তু জাতীয় শত্রু না। তারা রাজাকার, আল বদর, শামসের মতো জাতীয় শত্রু না। এরা জাতীয় শত্রু কি জন্য? যে এরা মনে করছে এই দেশটা ভেঙে দেওয়া হবে এবং এদের আইডেন্টিটি, যেটা মুসলিম আইডেন্টিটি, সেটাকে নষ্ট করা হবে। সেই জন্য তারা ৫৩ বছর পর, ৫৪ বছর পরেও সুযোগ পেয়ে আজকে এই ২০২৪ সালের পরে পাকিস্তানকে তাদের নিজেদের দেশ মনে করছে। এই যে আইডেন্টিটি ক্রাইসিসে ভুগেছে গত ৫৩ বছর, এখন মনে করছে যদি আবার পাকিস্তানি ভাবধারায় এই বাংলাদেশটাকে ফিরিয়ে নেওয়া যায়, এর শাসনতন্ত্র, এর নির্বাহী বিভাগ, এর আইন বিভাগ, এর বিচার বিভাগ, এভরিথিং যদি পাকিস্তানি ভাবধারায় ফিরিয়ে নেওয়া যায়, তাহলে তারা যে জিনিসটি ৭১ সালে হারিয়েছিল সেটির আংশিক হলেও পুনরুদ্ধার সম্ভব। সেই কারণে এই যে মোটা দাগের বিভেদটা, এটি আরো অনেক বছর ধরে চলবে, এটি সহজে মিটবে না। না, এই বিষয়টা আমার খুব ইন্টারেস্টিং লাগে। একটা হচ্ছে দুটো জায়গা আপনি যেটা বললেন যে ব্রিটিশ বিরুদ্ধে আমরা আন্দোলন করে একটা পাকিস্তান পেয়েছিলাম। সেটা স্পষ্টত ধর্মের ভিত্তিতে যে দুটো ভাগ হয়েছিল এবং যারা এই পাকিস্তানের পক্ষে আন্দোলন করেছিল, যদি আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের কথা বলি, সোহরাওয়ার্দীর কথা বলি এবং আরো অনেক যে ন্যাশনাল লিডার তারা বা নেতাকর্মী ছিলেন, তারাই আবার দেখা গেছে পরবর্তীতে পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলনটা করে কিন্তু বাংলাদেশটাকে নিয়ে আসলো। তো ওই যে ধর্মের একটা টেস্ট তো হয়েই গিয়েছিল যে শুধুমাত্র ধর্মের ভিত্তিতে কোনো মানুষের জাতীয়তা বা হচ্ছে তার অর্থনৈতিক মুক্তিটা হয় না। দুটো হয় না। বিষয় কিন্তু যে আমরা একটা দেশটাকে উন্নত, আমরা যখন আমেরিকা ওয়েস্টার্ন কান্ট্রি নিয়ে গর্ব করি, কেন করি? তাদের ধর্মের জন্য করি না নিশ্চিত। আমরা সেসব দেশে যেতে চাই লক্ষ লক্ষ টাকা খরচ করে, কারণ হচ্ছে আমাদের জাগতিক প্রয়োজন বা আর্থিক। হুম। তাহলে এই অর্থনৈতিক বা সাংস্কৃতিক ওই জায়গা থেকে বিরোধে আসলাম। আবার এই ৫৫ বছর পর সেই দেশের সাথে যেতে চাই, যেই দেশের আন্তর্জাতিকভাবে অর্থনৈতিক এবং অন্যান্য জায়গার অবস্থা খুবই খারাপ। এই বৈপরীত্য এটার সাথে আসলে মানে শুধু কি আইডেন্টিটি ক্রাইসিস না আরো কিছু? না, এখানে ছোট্ট একটি ব্যাপার আছে যেটা আমি যোগ করি। আপনি যেটি বলছিলেন যে যারাই বঙ্গবন্ধু থেকে সোহরাওয়ার্দী থেকে শুরু করে যারাই পাকিস্তান আন্দোলন করেছিল, এই জায়গাটায় একটা ব্যাপার ছিল যে আহ, স্বদেশী আন্দোলনটা কিন্তু পাকিস্তান ভারত করার জন্য হয়নি, ভারতকে ব্রিটিশ কলোনিয়াল মুক্ত করার জন্য হয়েছে, ব্রিটিশ কলোনি এক্সাক্টলি। থেকে মুক্ত করার জন্য হয়েছে। তো এইটি হওয়ার পর যখন মোটামুটি নিশ্চিত হওয়া গেছে, সেই সময়ে এই যে আপনার মৌলানা আজাদ, গান্ধী, নেহেরু, জিন্নাহ, আবুল কালাম আজাদ, লিয়াকত আলী, এই যে লোকদের, এই যে যে একদঙ্গল লোক, খুব বেশি জি। লোক কিন্তু না, মাত্র না। কয়েকজন লোক, তাদের এই যে দ্বিজাতি তত্ত্ব বা এই যে নেতৃত্বে কে থাকবে, কংগ্রেস থাকবে না
মুসলিম লীগ থাকবে, মুসলমান থাকবে, না হিন্দু থাকবে, এই যে বিভেদটা, এই বিভেদটা কেন্দ্র করেই পাকিস্তান আর ভারত ভাগ হলো। প্রথমে তো পাকিস্তান ভারত ভাগ হওয়ার কথা না, না। ভাগ হওয়ার কথাই না, কথা ছিল ব্রিটিশরা একটা পর্যায়ে যে যখন বুঝলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সারা পৃথিবীতে যখন দিকে দিকে সব দেশগুলো স্বাধীন হয়ে যাচ্ছে, কলোনিয়াল হ্যাংওভারটা কেটে যাচ্ছে, সমস্ত সাম্রাজ্যবাদীরা তাদের সাম্রাজ্যের গুটিয়ে নিচ্ছে, ঠিক সেই সময় ব্রিটিশরা ভারত থেকে নিজেদেরকে গুটিয়ে নেওয়ার চিন্তা করলো। চিন্তা করার ফলে তারা তো ভারতকে ছেড়ে দিচ্ছে, কিন্তু যখন দেখলো যে এই ভারতকে ছেড়ে দিলে তারা কনফেডারেশনে ভারত ব্রিটিশের আন্ডারে থাকবে ঠিকই, কিন্তু একটা অমীমাংসিত সমস্যা থেকে যাবে, সেই জন্য তারা এটাকে ভাগ করে দিল তাদের মতামত অনুযায়ী। সে ভাগ করার ব্যাপারে কে দায়ী সেই বিষয়টা আমাদের বিষয় না এখন, সেটা তো গত হয়ে গেছে। এখন এই যে যারা পাকিস্তান করেছিল, ব্যাপারটা এই জায়গাটা একটু ভুল হচ্ছে, যে এরা কিন্তু পাকিস্তান করতে চায়নি। পূর্ববঙ্গের যে মানুষরা ছিল, পূর্ববঙ্গের যারা স্বদেশী ছিলেন, বা গান্ধীর পক্ষে থেকে হোক বা আপনার নেতাজির পক্ষে থেকে হোক, একটি সহিংস পথ, একটি অহিংস পথ, জি। দুটি পথেই আমাদের এই বঙ্গের থেকে বা বাঙালির ভেতর থেকে যারা ছিলেন, তারা কিন্তু বঙ্গভঙ্গও চায়নি, তারা কিন্তু পাকিস্তান ভারতও ভাগ ভাগ চায়নি, কেউ চায়নি। একদম না। আনফর্চুনেটলি সেটা হয়েছে। হওয়ার পরে এখন যখন পাকিস্তান হয়ে গেছে, পাকিস্তান হওয়ার পরে এক ধরনের ইমেজ দাঁড় করানোর চেষ্টা করা হয়েছে যে এইটি হচ্ছে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভাগ হওয়া একটি দেশ, অর্থাৎ হিন্দু একটি জাতি, মুসলমান আর একটি জাতি। মুসলমান জাতির জন্য দুইটি পাকিস্তান করা হয়েছে যেখানে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ, আর হিন্দু জাতির জন্য একটি দেশ করা হয়েছে ভারত, যেখানে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ। এই যে মারাত্মক একটি বিচ্যুতি, ইতিহাসের একটা মারাত্মক ভুল, সেই ভুলের খেসারত দিচ্ছে এখন ভারত, সেই খেসারত দিচ্ছে বাংলাদেশ। বাংলাদেশটা দিচ্ছে মারাত্মকভাবে এই জন্যই যে বাংলাদেশে এই যে সংখ্যাগুরু যারা মুসলিম, এই মুসলিমরা নিজেদেরকে সবসময় পাকিস্তানের যে ভাবধারা, পাকিস্তানের যে ইডিওলজি, সেইটাকে তাদের নিজস্ব ইডিওলজি মনে করে, আরবের ইডিওলজিটাকে নিজস্ব ইডিওলজি মনে করে। তারা যে সাবকন্টিনেন্টের ভূমিপুত্র, তারা যে এই উপমহাদেশের ভূমিপুত্র, এটা কিন্তু তারা স্বীকার করে না। তারা মনে করে আরব থেকে একটি ধর্ম এসছে, পাকিস্তান থেকে একটি কালচার এসছে। তো এই কালচার এবং ধর্মের সংমিশ্রণটাই হচ্ছে আমাদের আইডেন্টিটি, আমাদের কালচারাল আইডেন্টিটি, যেটা মারাত্মকভাবে ভুল। আমাদের কালচারাল আইডেন্টিটি হচ্ছে কয়েক হাজার বছরের এখানকার বাঙালি আদিবাসী সংস্কৃতি, একেবারে একেবারেই বাঙালি চর্যাপদ সংস্কৃতি। থেকে শুরু করে আমি যদি বলি যে হ্যাঁ, লোকজ জায়গার যে জায়গা তার সাথে সেটাই, ধর্মের আসলে কোনো কানেকশন কোনো নাই। মিল নেই, কোনো এবং কিছু নেই। সেই সেই কালচারাল বা আমি যদি ওই সংস্কৃতির ওই জায়গায় ধরি যে এই দেশে ইসলাম প্রচারের ক্ষেত্রে কিন্তু ওই সংস্কৃতিটাকেই প্রাধান্য দিয়ে মাজার ভিত্তিক বা সুফিজম যে গান বা সবকিছু মিলে ওইটার উপরেই বেস করে ছিল। এখন এই আলোচনা হয়তো অন্য একটা জায়গায় যায়। আমি ওখান থেকে ফিরে এসে আবার যদি এসে বলি যে আমাদের মুক্তিযুদ্ধ যখন হয়েছিল আমরা কয়েকটা মুক্তির কথা বলেছিলাম। অর্থনৈতিক মুক্তি, আমাদের হচ্ছে আম আ সাংস্কৃতিক মুক্তি, আমাদের জাতীয়তার যে গঠন এবং বিশেষ করে ধর্মনিরপেক্ষতা। এই জায়গাটাকে বেস করে যখন যুদ্ধটা শুরু হলো, আপনি স্পষ্টতই বলেছেন যে আমাদের কিছু কোলাবরেটর যারা বিশেষভাবে পাকিস্তানের পক্ষে ছিল। কিন্তু বাকি ব্যাপক তাদেরকে যদি বাদও দেই, ব্যাপক জনগোষ্ঠী তো আমাদের পক্ষে ছিল। তাদের ধারণাটাকে এই মতবাদটা তারাও কেন এখন উল্টো পথে হাঁটছে অথবা আদৌ তারা হাঁটছে কিনা বিশেষভাবে এটা দেখানো হচ্ছে। এখানে আমি এই উত্তরটায় যাওয়ার আগে একটা এক্সাম্পল দেই। জি, আপনি আপনি আমরা যদি একটা ব্যক্তিকে পছন্দ না করি, তো সেই ব্যক্তির একটি মহান কাজকেও কিন্তু আমরা একটি খারাপ ন্যারেটিভ হিসাবে দাঁড় করাতে পারি ভাষা দিয়ে। আমাদের কিন্তু ভাষার সেই কৌলিন্য আছে জি। যে আমরা একটি চমৎকার ভাষা দিয়ে তার একটা ভালো কাজকেও কিন্তু আমরা খারাপ করে দিতে পারি। যেমন ধরুন যে পদ্মা সেতু। হুম, পদ্মা সেতু হাসিনা বানায়নি, পদ্মা সেতু খালেদা বানায়নি, এরশাদ বানায়নি, বঙ্গবন্ধু বানায়নি, কেউ বানায়নি। পদ্মা সেতু বানিয়েছে একগাদা বিদেশি ইঞ্জিনিয়ারদের ডিজাইন, আর বাংলাদেশের হাজার হাজার শ্রমিক, আর বাংলাদেশের জনগণের কোটি কোটি টাকা ট্যাক্সের টাকা। আচ্ছা। তাই তো? হ্যাঁ, পদ্মা সেতু তৈরি করেছে। এটা অটোমেটিক হলো হয়ে একটা গেছে আরকি। হ্যাঁ, এটা হলো একটা ন্যারেটিভ। হ্যাঁ, আরেকটা ন্যারেটিভ হচ্ছে যে শেখ হাসিনা সরকার বানিয়েছেন এবং শেখ হাসিনার ব্যক্তিগত উদ্যোগে এই জিনিসটি প্রায় বন্ধ হওয়ার পথে ছিল, সেখান থেকে উনি আবার রিগেইন করেছেন। এটি আরেকটি ন্যারেটিভ। তো এখন ঘটনা হলো যে আ যখন এই যে আপনি যে ৪ টি কথা বললেন যে আমাদের রাষ্ট্রীয় যে ৪ টি মূল নীতি,
সেই মূলনীতিগুলো বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন যে 9 মাস, সেই 9 মাসে কিন্তু প্রচার হয়নি। এই 9 মাস কিন্তু বাংলাদেশের সমাজটা ছিল হচ্ছে পাকিস্তানিদের আন্ডারে। পাকিস্তানিদের আন্ডারে জামাত, তারপরে হচ্ছে আপনার রাজাকার, আল বদর, আল শামস, এদের সাংস্কৃতিক যে পরিমণ্ডল, সেই পরিমণ্ডলের ছায়ায়, ছত্র ছায়ায় সেখানে এই যে 4টি জিনিস, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, বাঙালি সংস্কৃতি, এই জিনিসগুলো কিন্তু প্রচার করার কোনো সুযোগ হয়নি, প্রচার হয়নি, ধরতে গেলে প্রচারই হয়নি। এরপরে কি হলো, 9 মাস পরে যখন দেশ স্বাধীন হলো, তখন এইটিকে ব্যাপকভাবে প্রচারে আনার উচিত ছিল। এটি হলো টেকনিক্যাল দিক, এটার আনা উচিত ছিল, এসেছিল, কিন্তু সেভাবে ব্যাপকভাবে আসেনি। যে কারণে এই যে যখন একটি ভাঙা, একটি বিধ্বস্ত দেশকে শেখ মুজিবুর রহমান নতুন করে গড়ে তোলার সুযোগ করলেন, কাজটি সহজ ছিল না। ইতিমধ্যেই তিনি অজনপ্রিয় হওয়া শুরু করেছেন ওই লোকদের দ্বারা, যে লোকরা প্রথম থেকে মুক্তিযুদ্ধের বিরোধিতা করে আসছিল এবং মনে করছিল যে তাদের যে মুসলিম উম্মাহ, তাদের যে মুসলিম কালচার, মুসলিম সংস্কৃতি, সেইটাকে ভেঙে দিয়ে একটি হিন্দু কালচার, হিন্দু সংস্কৃতি এবং নাস্তিকদের সমাজতান্ত্রিক সেকুলারিজম, সেইটি বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চাচ্ছে শেখ মুজিব। সুতরাং শেখ মুজিবকে মিডল ইস্টের কোনো দেশ কিন্তু সেই সময় স্বীকৃতি দেয়নি, শেখ মুজিবকে সাহায্য দেয়নি। শেখ মুজিবকে করতে হলো কি, 93 সালে এসে তাকে ওআইসির মেম্বারশিপ পাওয়ার জন্য তাকে বলতে হলো যে প্রথমত আমি 1973 মুসলমান, সালে দ্বিতীয়ত আমি বাঙালি। বাঙালিকে তাকে সেকেন্ড রোতে আনতে হলো, ফার্স্ট রোতে আনতে হলো যে আই এম এ মুসলিম। তো এই জিনিসটা না বললে কিন্তু ওই সময় তিনি ওআইসির মেম্বারশিপ পাচ্ছিলেন না। তো এই জায়গাটায় এসে আমরা দেখতে পাই যে মুক্তিযুদ্ধ চলাকালীন যে জিনিসটি প্রচার হলো না, মুক্তিযুদ্ধের পরবর্তীকালে যে জিনিসটি প্রচার হলো না, সেই জিনিসটি সমাজে আপনি কি করে এস্টাবলিশ করবেন? এস্টাবলিশড হয়নি। না হওয়াতে যেটা হয়েছে যে, যে লোকগুলো আমাদের যুদ্ধের বিরোধিতা করেছে, তাদের ভুল ভাঙার জন্য কোনো এলিমেন্টস আমরা দিতে পারিনি। পাশাপাশি যারা আমাদের জন্য প্রাণ দিয়েছে, মুক্তিযোদ্ধারা, যে 30 লক্ষ মারা গেছে সে তো মারা গেছেই, আর যে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে দেশ স্বাধীন করার পরে দেশে ফিরেছে, সেই যোদ্ধারা তাদের প্রাপ্য সম্মানটুকু পায়নি। সেই প্রাপ্য সম্মানটুকু না পাওয়ার যে ক্ষোভ, সেই ক্ষোভ এবং দেশে থেকে মুক্তিযুদ্ধ বিরোধিতাকারীদের যে ক্ষোভ, এই দুই ক্ষোভ কিন্তু একটা জায়গায় এসে মিলে গেছে। যখনই মিলে গেছে তখন তারা শক্তিপ্রাপ্ত হয়েছে। সেই শক্তিপ্রাপ্ত হওয়ার কারণেই মাত্র 4 বছরের মাথায় পাহাড় সমান জনপ্রিয়তা থেকে বঙ্গবন্ধু একেবারে তলানিতে নেমে গেছে। একদম, আমি এই জায়গায় একটু বলতে চাই যে সেটা হচ্ছে আপনি যেটা বললেন যে উনি ওআইসির মেম্বারশিপ নেওয়ার জন্য যে এটা ধর্মের বিষয়টাকে প্রথমে রাখলেন, এরপরে হচ্ছে দ্বিতীয়ত আপনার বাঙালিত্ব বা আমাদের অসাম্প্রদায়িক যে পরিচয়, জাতিগত পরিচয়টা বললেন। কিন্তু অনেকেই বলেন যে এই ওআইসির মেম্বারশিপটা বোধহয় তার খুব বেশি জরুরি ছিল না। উনি তার যে যুদ্ধকালীন সময়ের যে বন্ধু রাশিয়া, ভারত বা ওই যে সমাজতান্ত্রিক যে ভাবধারার জায়গা থেকে উনি খুবই অস্থির হয়েছিলেন মুসলিম উম্মার দিকে যাওয়ার জন্য। হ্যাঁ, এটা তো যারা বলেন তারা ভুল বলেন না। কারণ তিনি যে একটি মাল্টি ক্লাস অর্গানাইজেশনের নেতা ছিলেন, সেই দলটি তো কখনো সমাজতান্ত্রিক ছিল না। সেই দলটি গণতান্ত্রিক একটি দল ছিল এবং এর নামই ছিল হচ্ছে আওয়ামী মুসলিম লীগ। পরবর্তীতে এটা আওয়ামী লীগ হয়। তো সেই কারণে যখন তিনি সমাজতন্ত্র এবং রাশিয়া বা ভারতের সমাজতন্ত্র, রাশিয়ার সমাজতন্ত্র যখন এই ঘেরাটোপের মধ্যে আসলেন, সেই জিনিসটি যখন উনি বাংলাদেশে অ্যাপ্লাই করতে পারছিলেন না বা নিজে সম্পূর্ণভাবে তার সাথে অ্যাকুয়ার হতে পারছিলেন না, তখন তো ওনার যেটা অস্বস্তি আসে, সেই অস্বস্তির ভেতরে তাকে তখন স্লো পয়জনিং করা হয় ভুট্টোর কাছ থেকে, যে আপনি যদি এই লবির ভেতরে না আসেন তাহলে মিডল ইস্টের কোনো দেশ আপনাকে স্বীকৃতি দেবে না, সাহায্য দেবে না, এবং মিডল ইস্টের সাহায্য না পেলে আপনার তো তেল নেই, আপনার তো সম্পদ নেই, আপনি দেশ চালাবেন কি করে? তখন বাধ্য হয়ে বাংলাদেশে ভুট্টোকেও আমন্ত্রণ জানাতে হয় এবং বঙ্গবন্ধুকে আরবের দেশগুলোর কাছে সাহায্য চাইতে হয়। যদিও একটা আমরা ভিডিও দেখি যে তিনি আরব, সেই সময় বাদশাহ ফয়সালের সাথে তিনি তখন ডিবেট করছেন যে আমার সাহায্য দরকার নেই, আমার এইটুকু দরকার, আমি হাত পাততে আসিনি, আমি ভিক্ষা চাইতে আসিনি,
আমি হেল্প চাইতে এসেছি, এইটুকু হেল্প আপনি করলে করবেন, না করলে আপনার কাছে আমার নতজানু হয়ে হেল্প চাওয়ার কোনো ইচ্ছা নেই। ব্যাপারটা এরকমও আচ্ছা। ছিল। এরকম খুব আপনার খুব বোল্ডলি উনি বলেছিলেন। কিন্তু আমরা সেই এটা তো ভিডিওটা একটা, ইদানিং খুবই দেখি যে ইদানিং ছড়িয়ে বেড়ায় বিভিন্ন সোশ্যাল হ্যাঁ, মিডিয়ার সূত্রে। তো এইটা তো এক হচ্ছে একটি জিনিস। আর পাশাপাশি আবার আবার বিভিন্ন জনের কাছে, ওআইসির কাছে, তারপরে আপনার এই ইসলামিক অর্গানাইজেশন আইএলও এর কাছে, সবার কাছে কিন্তু তাকে নতজানু হতে হয়েছে দেশটাকে চালানোর জন্য, আপরাইজ করার জন্য। আর ভেতরে ভেতরে সেই সময় যেটা চলছিল, যে মুসলিম বাংলা নামে একটা কনসেপ্ট সেই সময় বাজারে চলে এসেছিল, যে তারা চেষ্টা করছে বাংলাদেশকে আবার পূর্ব পাকিস্তানে ফিরিয়ে নেওয়ার জন্য। তো সেই সবকিছু মিলিয়ে তার পক্ষে ওই সময়ে এই যে বিষয়টা, মুক্তিযোদ্ধাদেরকে যথাযথভাবে সম্মানিত করে তাদেরকে দলে রাখা, আর মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিগুলো যারা ছিল, অনেক কমিউনিস্ট পার্টি ছিল মুক্তিযুদ্ধ করেছিল পাকিস্তানের বিরুদ্ধে, কিন্তু সেই কমিউনিস্ট পার্টিগুলো রাতারাতি আওয়ামী লীগের শত্রু হয়ে গেছিল। আমি এই জায়গায় একটু রাতারাতি। আসতে চাচ্ছিলাম আপনার কাছে যে আমরা আমরা যদিও ইতিহাসের কাছ থেকে যতটুকু জানি যে মুক্তিযুদ্ধের পরপরই আমরা দেখলাম একটা ভঙ্গুর রাষ্ট্র, যে রাষ্ট্রে টাকা ছাপানোর মতো টাকা নাই, যে রাষ্ট্রের আইন শৃঙ্খলার কোনো অবস্থা নাই, কারণ পুলিশ প্রশাসন কোনো কিছুই নাই। ঠিক তখনই এই স্বাধীনতা ঝুটা হায় বলে আমরা দেখলাম একদল বাম গোষ্ঠী, অতি বিপ্লবী চরমপন্থী গোষ্ঠী যারা সরাসরি বঙ্গবন্ধুর বিরোধিতা এবং ওই স্বাধীনতার বিরুদ্ধে কাজ করতে লাগলো। বিদ্রোহ আন্দোলন, আইন শৃঙ্খলার অবনতি, এটা একটা। আরেকটা হচ্ছে যে অর্থনৈতিকভাবে এত খারাপ অবস্থা ছিল যেটা আমরা ১৯৭৪ সালের দুর্ভিক্ষের কথাটাও যদি মনে করি, সেই জায়গায় বঙ্গবন্ধু কি একজন অভিভাবক হিসেবেও আসলে খুব আ অসহায় জায়গায় ছিলেন কিনা? যে তার একেবারে ভেতরের মানুষগুলো তার বিরুদ্ধে যেভাবে দাঁড়িয়েছিল। এখানে আপনি যেটুকু বললেন সেটুকু আমি যদি খণ্ডন না করেও এর সাথে আরেকটু যোগ করি, জি। যে তার দলের ভেতরে যে জনগোষ্ঠীটা ছিল, যে দলের লোকগুলো ছিল, সেই লোকগুলো ওই যে প্রথমে যে আমরা সংকটটির কথা বলেছি, যে সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা এখানে কিন্তু চর্চা হয়নি। এই চর্চাটা এখানে যে কয়েকটা পার্টি করেছে সেই পার্টিগুলো এত ছোট ছিল যে সেই চর্চাটা দেশব্যাপী কখনো ছড়াতে পারেনি। এবং আওয়ামী লীগের মতো বড় দল, মুসলিম লীগের মতো বড় দল, সেই সময় তো দুটো বড় দল, আওয়ামী লীগ এবং মুসলিম লীগ, ন্যাপ, জি। মৌলানা ভাসানীর ন্যাপ, এরা হচ্ছে বড় দল। তো এরকম বড় দল কখনো কিন্তু এই দুটো টপিক বা এই দুটো ইস্যুকে জনগণের কাছে প্লেস করেনি, আচ্ছা। ছড়ায়নি, জনগণকে বোঝায়নি। তো সেই কারণে আপনি যদি রাতারাতি বলেন যে আমার দলের লোকটা এই সমাজতান্ত্রিক চিন্তাধারার হচ্ছে না, হু, হু। এটা তো সম্ভব না। ঠিক সেই সময়ে যারা সমাজতান্ত্রিক ধারার চিন্তাকে ধারণ করেছে বলে দাবি করছে, যে জাসদ নিজেদেরকে বলছে বৈজ্ঞানিক সমাজতন্ত্র, যদিও তার আদ্যপন্ত গোড়াটাই ছিল একটি ডিসিশন এবং ভুল কনসেপ্ট। মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি থেকে জাসদের কনসেপ্টটা কোনো কনসেপ্ট না। তো সেটা অন্য বিতর্ক, জি, আমি সেই বিতর্কে যাচ্ছি না। আজকে তো যাব না। সেইটা সেইটা আরেকটি হচ্ছে যে সেই সময়কার যে আন্ডারগ্রাউন্ড পার্টিগুলো ছিল তার ভিতরে একটি পার্টি, এখন এখন যখন অভিযোগ করা হয় সমস্ত আন্ডারগ্রাউন্ড পার্টিকে আসলে একভাবে দাগিয়ে দেওয়া হয়, এটা ঠিক না। একটি মাত্র পার্টি সেই সময় মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, সেই পার্টিটি হচ্ছে পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী লেনিনবাদী জনাব আব্দুল হক এর হ্যাঁ। নেতৃত্বে যে পার্টিটি। এ বাদে বাকি যে আন্ডারগ্রাউন্ড পার্টি ছিল, সিরাজ শিকদারের সর্বহারা পার্টি বা মোফাক্কর চৌধুরী পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি এমএল, বা টিপু বিশ্বাস, আব্দুল মতিন এদের কমিউনিস্ট পার্টি, এরা কিন্তু সবাই কিন্তু মুক্তিযুদ্ধ ছিল এবং পাকিস্তানি বাহিনীর সঙ্গে তারা যুদ্ধ করেছে। সরাসরি যুদ্ধ করেছে। তো এখন ওই যে আব্দুল হক সাহেব যে ভুলটি করলেন, বা এই যে ভাসানীর ন্যাপের কোন লোক যে ভুলটি করলেন, সেই একই ভুলের কারণে যদি আপনি সমস্ত কমিউনিস্টদেরকে ধরে নেন যে এরা হচ্ছে বাংলাদেশের শত্রু, এরা হচ্ছে পাকিস্তানের মিত্র, এই যে গড় ধরে নেওয়া, এই ধরে নেওয়াটার কারণে যেটা হলো যে সেই সময় রক্ষী বাহিনী সৃষ্টি করে এদের উপর টর্চার চালু হলো। যত বেশি টর্চার হতে থাকলো তত বেশি কিন্তু এরা আইসোলেটেড হলো টোটাল জনগোষ্ঠী থেকে। হুম। কি আইসোলেটেড হলো? বাংলাদেশের সেকুলারিজম এবং বাংলাদেশের সোশ্যালিজম, এই দুটো ভাবধারা। এই দুটো ভাবধারা যদি মুক্তিযোদ্ধাদের আপনার প্রধান উপজীব্য হয় বা প্রধান আইডেন্টিটি হয় মুক্তিযোদ্ধাদের, তাহলে সেই দুটি আইডেন্টিটি সমাজে কিন্তু স্টাবলিশড হচ্ছে না এই কারণগুলোর কারণে, এই ঘটনাগুলোর কারণে। তাহলে যারা বিরোধিতা করেছিল
তাদেরকে আপনি কোনোভাবেই কিন্তু লস করতে পারছেন না, তাদেরকে আপনি খাটো করতে পারছেন না, তাদের শক্তি ক্ষয় করতে পারছেন না, বরং ডে বাই ডে তারা শক্তি বৃদ্ধি করছে। আপনাদের এই যে ভেতরকার সংকট, এই যে আইডেন্টিটির সংকট, এই যে আপনাদের ভুল পদক্ষেপ, এইগুলোর কারণেই কিন্তু সেই সময়কার পতিত মুসলিম লীগ, জামাত, নেজামে ইসলাম, এই লোকগুলো যারা পাকিস্তানের সঙ্গে ছিল, বাংলাদেশ বিরোধিতা করেছে, তারা কিন্তু শক্তি সঞ্চয় করা শুরু করলো। একেবারে মানে পেরেক মারা হলো কখন? পেরেক মারা হলো কখন? যখন রক্ষী বাহিনী করে উনি ঘোষণা দিলেন যে বাংলাদেশের সেনাবাহিনীর আর দরকার নেই, এই রক্ষী বাহিনী হচ্ছে বাংলাদেশকে রক্ষা করবে। সেই সময়ে পাকিস্তানি ভাবধারার যে সেনাবাহিনী, আমাদের আমাদের সেনাবাহিনী সেই সময় থেকেই পাকিস্তানি ভাবধারার, কারণ সেনাবাহিনীর যারা বড় বড় অফিসার সব পাকিস্তান থেকে আসতেন, এবং সেনাবাহিনীর যে কাকুল ট্রেনিং সেন্টার থেকে যারা ট্রেনিং নিয়ে এসছেন, সেটা তারা পাকিস্তানি এবং বাংলাদেশি কোনো পার্থক্য ছিল না, সেম ট্রেনিং। তো সেই ট্রেনিং এর ভিতরে পাবলিককে ব্লাডি সিভিলিয়ান বলা হয়, স্টিল নাও ব্লাডি সিভিলিয়ান বলা হয়। তো সেই সময়ে ওই সেনাবাহিনী দেশপ্রেমিক সেনাবাহিনীর কথা বলি আমরা, কিন্তু দেশপ্রেমিক সেনাবাহিনী না, তারা পাকিস্তান থেকে শিক্ষাপ্রাপ্ত, পাকিস্তান থেকে কমিশন প্রাপ্ত। তো সেই সেনাবাহিনীর সহায়তায়, জাসদের সহায়তায়, এই আন্ডারগ্রাউন্ড কমিউনিস্ট পার্টির একটা অংশের সহায়তায়, নেজামে ইসলামী, জামাতে ইসলামী, মুসলিম লীগ, এরা এই যে আস্তে 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 শক্তিশালী হওয়া শুরু করলো। পাশাপাশি আমাদের মুক্তিযোদ্ধাদের যারা বঞ্চিত হলো, তারা একসময় নিষ্ক্রিয় হওয়া শুরু করলো। মুক্তিযোদ্ধারা যে বঞ্চিত হয়েছে এ ব্যাপারে কোনো রকম কোনো সন্দেহ থাকা উচিত না আমাদের, কারণ আমাদের একজন মুক্তিযোদ্ধা, যারা মুক্তিযুদ্ধ করেছেন, কেউ বীরশ্রেষ্ঠ নেই। না, বীরশ্রেষ্ঠ আছে কে? জনযুদ্ধের যারা প্রতিনিধি। জনযুদ্ধের যারা বীরশ্রেষ্ঠ আছে কে? সেনাবাহিনীর। বীর উত্তম কে? সেনাবাহিনীর। বীর প্রতীক কে? সেনাবাহিনীর। একেবারে সবচেয়ে নিচের যে খেতাবটি, সেই খেতাবটি কয়েকজন সিভিলিয়ান পেয়েছে, কয়েকজন মুক্তিযোদ্ধা পেয়েছে, বাদবাকি সবই তো সেনাবাহিনীর। বীর প্রতীক এবং বীর তাহলে বিক্রম। হ্যাঁ, তারপর তাহলে আপনি এই মুক্তিযোদ্ধাদেরকে শুধুমাত্র, তখন তো ভাতাও চালু হয়নি, ভাতা চালু হয়েছে তো শেখ হাসিনার আমলে। জি। তখন আপনি এদেরকে শ্যামলীতে একটা ঘরের মধ্যে রেখে কয়েকটা হুইল চেয়ার দিয়ে এদেরকে বসিয়ে দিলেন, আর বিজয় দিবসে এবং স্বাধীনতা দিবসে তাদেরকে প্যারেডের সামনে হুইল চেয়ার ঠেলে নিয়ে গেলেন। দিস ইজ নট অনার্স। একটা দেশের মুক্তিযোদ্ধাদের এটাকে অনার বলেন। আমি একটা রেফারেন্স দিয়ে এই আলাপটা, এই প্যারাটা শেষ করব। সেই রেফারেন্সটা হচ্ছে যে ভলগোগ্রাদের কথা মনে আছে আমাদের সবার, জি। যেটাকে একসময় স্ট্যালিনগ্রাদ বলা হতো। হুম, হুম। তো সেখানে একটা যুদ্ধ ছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। একটা ট্যাঙ্ক বাহিনীর একটা যুদ্ধ ছিল। একটা ট্যাঙ্কে জার্মানিরা দখল করেছে, রাশিয়ার বিখ্যাত যে T-34 ট্যাঙ্কটি, ট্যাঙ্কটি নষ্ট। তো জি। 4-5 জন বন্দীকে এরা আইডেন্টিফাই করেছে যে এই বন্দীরা আসলে ট্যাঙ্কের সোলজার, ট্যাঙ্কের চালক, ট্যাঙ্কের গানার। এদেরকে বলা হলো যে তোমরা যদি ট্যাঙ্কটাকে সচল করতে পারো, তোমাদেরকে আমরা ছেড়ে দেবো। কারণ ওই ট্যাঙ্কটা সচল করলে জার্মানি ওই ট্যাঙ্কের আদলে আরো ট্যাঙ্ক বানাবে, যে ট্যাঙ্কটি রাশিয়ায় বানাচ্ছে, ওটা ওর টেকনোলজি ওদের জানা ছিল। হুম। এই 4 জন ওই ট্যাঙ্কটিকে সচল করার পরে ওখান থেকে পালিয়ে রাশিয়াতে ফিরতে পারে। বিশাল একটা ঘটনা ঘটে মাঝখানে, ফিরতে পারে। এই 4-5 জনের জন্য একটা বিশাল ফাঁকা মাঠে, আপনার কয়েকটা ফুটবল স্টেডিয়ামের সমান একটি ফাঁকা মাঠে এত বিশাল বিশাল 4-5টা মনুমেন্ট আছে, আপনি দেখলে অবাক হয়ে যাবেন। এই যে এই যে ব্যাপারটা, সম্মান। এই ব্যাপারটা কয়েক হাজার বছর পরে যখন যতদিন টিকবে এই মনুমেন্ট, শ্বেত পাথরের, মর্মর পাথরের, ততদিন পর্যন্ত মানুষ মনে করবে যে মাত্র 4 জন গানার, 4 জন ট্যাঙ্ক চালক, তাদের জন্য রাষ্ট্র এই পরিমাণে অনারটা দেখিয়েছে। এরকম মানে অনার, এরকম এরকম অনার আম আমার কোন জায়গায় আছে? এক্সাক্টলি। আমি যদি ওই জায়গাটা বলি যে ধরেন আপনি যেটা বললেন সেটা অবশ্যই শুধু দুঃখজনক না। আমাদের জাতি গঠনের ক্ষেত্রেও যে আমরা যার কারণে মানে যে জন্য আমরা যুদ্ধটা করলাম, এত বেশি রক্ত দিলাম, আমরা যুদ্ধ জয়ের পরে সেটা মানে ভুলে গেলাম। এই ঘটনা আমাদের বাঙালির জাতির ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় সবসময়ই আছে। এবং আরেকটা জিনিস একই মানে অনেকগুলো আপনার কথার মধ্যে থেকে আমার অনেকগুলো বিষয় যেটা আসছে যে এই যে চর্চাটা আমরা ১৯৭১ এও করিনি, যুদ্ধের পরপরও করতে পারিনি এবং এই চর্চাটা আমরা এখন পর্যন্ত এই চর্চার জায়গাটা নাই। এটার সবচেয়ে বড় উদাহরণ যে একেকটা সরকার পরিবর্তন হয়, মুক্তিযুদ্ধের ইতিহাসটা পাল্টে যায় পাঠ্যপুস্তকে। মানে এটার চাইতে মানে পৃথিবীর কোথাও বোধহয় এই উদাহরণটা নাই যে ইতিহাসটা
এভাবে করে যার মতো করে প্রতি পর্বে খুবই নির্লজ্জভাবে এটাকে যে চেঞ্জ করা হয় এবং সেটার দায় থেকে কি রাজনীতিকরা আ মানে হচ্ছে যারা নিজেদেরকে মুক্তিযুদ্ধের সরকার মনে করে বা দল মনে করে তারাও মুক্তি পেতে পারে? এই যে এইবারও আমি দেখলাম যে পাঠ্যপুস্তকে বঙ্গবন্ধু উপাধি বাদ দেওয়া হয়েছে। আবার জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক হয়েছেন। মানে গত ১৫ বছরের বাইরে আবার নতুন করে। তো এটা তো একটা জাতি গঠন হতে পারে না। কেমনে হুম। আসলে এটা না, আসলে? আপনি আপনি যাদের কথা বললেন তারা কোনোভাবেই এখান থেকে নিষ্কৃতি পেতে পারে না। তারা বাদ পড়তে পারে না। তাদের প্রত্যেকেরই দায় আছে এর পেছনে। বিশাল, বিশাল দায় আছে। এখন আমরা কথা বললেই আমরা যদি আমেরিকার রেফারেন্স দিই বা ইংল্যান্ডের রেফারেন্স দিই, রাশিয়ার রেফারেন্স, চীনের রেফারেন্স দেই, মানুষ মনে করে যে ঠিক আছে। যখনই আমরা ভারতের রেফারেন্স দেব, তখনই ধরে নেয় যে এই লোকটা হচ্ছে একটা এই লোকটা হচ্ছে প্রো ইন্ডিয়ান। হ্যাঁ? কথায়, কথায় এটা প্রো ইন্ডিয়া, প্রো হিন্দু একটা ট্যাগ চলে আসে। কিন্তু আমাদের করণীয়টা কি? আমাদের করণীয় হচ্ছে প্রতিবেশীর কাছ থেকে শেখা। যেটা আমরা সকাল বিকাল শিখতে পারি। জি। আমরা একটা বাইরের দেশের কাছ থেকে এখন না হয় আমাদের নেটের সুবিধা এসছে। আমরা হুম, মুহূর্তেই আমরা আমেরিকার ঘটনা জানতে পারছি। কিন্তু একটা সময় তো এগুলো ছিল না। তো সবচেয়ে ভালো শিক্ষক হচ্ছে আপনার প্রতিবেশী। তো সেই প্রতিবেশী দেশে আপনি দেখুন সরকার বদল হয়। কংগ্রেস বদল হয়ে গেছে। কিন্তু রাজীব গান্ধীর নামে যে স্টেডিয়াম গুলো ছিল, যে বিমানবন্দরগুলো ছিল, একটিও কি বদল হয়েছে? হয়নি। একদম। গান্ধীকে হত্যা করা হয়েছে। গান্ধীর বিপক্ষে ওখানে বিশাল জনগোষ্ঠী আছে। হুম। গান্ধীর হত্যাটাকে তারা জাস্টিফাই করে। গান্ধীকে তারা আপোসকামী বলে, ব্রিটিশের দালাল বলে। তো এই যে ব্রিটিশের দালাল বলা, যে গান্ধীকে আপোসকামী বলার যে লোকরা, তারাও কিন্তু ক্ষমতায় এসছে, ভারতের ক্ষমতায়। কই গান্ধীঘাট কি চেঞ্জ হয়ে গেছে? হয়নি তো। মহাত্মা গান্ধীর প্রতি যে শ্রদ্ধা নিবেদন, বিদেশিরা আসলে যে গান্ধীকে ১ম শ্রদ্ধা নিবেদন করে, সেখানে তো কেউ বলে না যে ওকে আর শ্রদ্ধা নিবেদনের দরকার নেই, এখন মোদিকে করলেই এনাফ। কেউ বলে না। তো এইটা হলো শিক্ষা। আপনি আপনার ফ্রিডম ফাইটারকে সকল কিছুর ঊর্ধ্বে রাখবেন। সে আপনাকে দেশ দিয়েছে। সে আপনার আইডেন্টিটি দিয়েছে। আমরা মনে করি কি আমাদেরকে একটা পতাকা দিয়েছে, আমাদের একটা জাতীয় সঙ্গীত দিয়েছে। পতাকা দিয়েছে দর্জি, জাতীয় সঙ্গীত দিয়েছে রবীন্দ্রনাথ। সুতরাং এই দুজনকে, দর্জিটাকে নাম মনে নাই। আর জাতীয় সঙ্গীতটা হ্যাঁ নাম মনে আছে রবীন্দ্রনাথ। আচ্ছা, এইটুক গাইতে পারলে আর সবুজের মধ্যে একটা লাল সূর্য আঁকতে পারলেই আমাদের দায় দায়িত্ব মোটামুটি শেষ। ব্যাপারটা তো এই জায়গায় দাঁড়িয়েছে এখন বাংলাদেশের। আমরা মুক্তিযুদ্ধকে যে জায়গায় নিয়ে ফেলেছি, এইটা পৃথিবীর কোন জাতি যখন জানতে তো পারে না। ওরা জানে হচ্ছে ফেব্রিকেটেডটা। কিন্তু যদি সত্যিকার অর্থে কোন দেশ জানতে পারে যে আমরা আমাদের মুক্তিযোদ্ধাদেরকে এই জায়গায় রেখেছি, এইভাবে সম্মান জানাই, তাহলে এই জাতি হিসেবে আমাদেরকে চরমভাবে ঘৃণা করবে তারা। আমরা পারিনি ওই জায়গাটায় মুক্তিযোদ্ধাদেরকে রাখতে। না আমাদের অবশ্যই এখন হুম, পারিনি। জি। তো যেহেতু পারিনি, সেই হেতু এখন মুক্তিযোদ্ধাদের কথা বললেই যে মানুষ ব্যঙ্গ করে, মুক্তিযোদ্ধাদের কথা বললেই মানুষ বলে আর কত ভাঙায় খাবেন। তো ব্যাপারটা তো এই জায়গায় দাঁড়ায় যে আপনি সম্মান দেখাচ্ছেন না, কিন্তু আপনি তার যে অ্যাচিভমেন্টটা, সেইটা আপনার অ্যাচিভমেন্ট বলে আপনি চালাচ্ছেন। সেটা কিন্তু সব সরকার চালিয়েছে। কেউ কম কেউ বেশি। এইখানে এবং আমি তারা একটু সব যোগ করতে চাই। হ্যাঁ, হ্যাঁ, জি, নিশ্চয়ই। আপনাকে সম্পূরক প্রশ্নের জায়গায় যে অনেক সময় যেটা বলে যে আমরা মুক্তিযুদ্ধের কথা যখনই বলি যে চেতনা ব্যবসা, এখানে প্রচুর কমেন্টও এসছে যে এই চেতনা বিক্রি করে আর কত খাবেন? এখন কেউ মুক্তিযুদ্ধের চেতনা। তো একটা জাতির সবচেয়ে গর্বের ইতিহাসটা কিভাবে চেতনা ব্যবসা হয়ে গেল আসলে? এই ন্যারেটিভটা আসলে কিভাবে আমরা এটাকে ডিফাইন করব বা এটাকে কিভাবে আমার আসলে মাথায় ঢোকে না। না, এখন যদি এই শেখ হাসিনা সরকার যে কাজটি করেছিলেন, মুক্তিযোদ্ধাদের ভাতা, মুক্তিযোদ্ধাদের আহ বিভিন্ন সুযোগ সুবিধা, এই কাজগুলো যদি বঙ্গবন্ধু সরকারের আমলে শুরু হতো, সে সময় যদিও এটার অর্থনৈতিকভাবে শুরু হওয়ার কোনো সুযোগ ছিল না, কিন্তু যদি শুরু হতো, তাহলে যে উপকারটা হতো সেটা হলো ওই ৭১ সালের ৭২ সালের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা ৭৫ সাল পর্যন্ত মোটামুটি একটু আহ জল হাওয়া পেত। পাওয়ার পরে একটু শক্ত সামর্থ্য হতো, মাটি পেত। সেইটা পরবর্তীতে যখন আওয়ামী লীগ ৯৬ সালে ক্ষমতায় আসলো, সেই ৯৬ সাল থেকে যেটি এটাকে আবার যদি একটু নারিশমেন্ট করতো, তাহলে এই বৃক্ষটা আরো বড় হতো। সেই সময় কিন্তু এই বৃক্ষটা বড় হলে আজকে যে এই যে তাচ্ছিল্য করে যে বলা হয় যে চেতনা বেঁচে আর কত খাবেন, চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, অমুক তমুক, এই কথাগুলো কিন্তু আসতো না।
একটা ন্যারেটিভ কিন্তু সোসাইটিতে তৈরি হতো, তো তৈরি হয়নি। প্রথমত 75 সালের পর একটা বিশাল গ্যাপ, 96 সাল পর্যন্ত একটা বিশাল গ্যাপ। এরশাদের মতো একজন ডিপ প্যাট্রিয়টিক এসে বাংলাদেশে 9 বছর শাসন করলো। জিয়াউর রহমানের মতন একজন এন্টি মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধ করে একজন এন্টি মুক্তিযোদ্ধা, তিনি দেশ শাসন করলেন। এই যে 75 থেকে 96 পর্যন্ত এই সময়টার ভেতরে বাংলাদেশে অনেকগুলো সংস্কৃতি নির্মাণ হয়েছে, অনেকগুলো ন্যারেটিভ তৈরি হয়েছে। সেই ন্যারেটিভ গুলোর ভেতরে কিন্তু তখন এই বিএনপি জাতীয় পার্টি এরা নেতৃত্ব দিয়েছে, পেছনে জামাত থেকেছে, জামাত কিন্তু নেতৃত্বে আসেনি। জামাত নেতৃত্বে এসছে 2001 সালে যখন বিএনপির সঙ্গে ক্ষমতায় এসছে, তখন জামাত নেতৃত্বে এসেই তার যে এতদিনকার যে সঞ্চয়টা সেটাকে সে অ্যাটাক করা শুরু করেছে। অ্যাটাকটা করার কারণেই দলে দলে যত বেশি জামাত অ্যাটাক করেছে, এই শব্দগুলো ব্যবহার করেছে, মুক্তিযুদ্ধের চেতনা ভাঙিয়ে খাওয়া হচ্ছে, মুক্তিযুদ্ধের অমক করে খাওয়া হচ্ছে, এই কারণে মুক্তিযুদ্ধ হয় নাই, ওই কারণে হয় নাই, আসল কারণ এটা ছিল। যত মানুষকে গেলাচ্ছে তত মানুষ এগুলো গিলছে। কারণটা হচ্ছে মানুষের প্রথমত যে আমরা কথাটা বলে এসেছি যে এটার প্রচলন হয় নাই 72-এর পরে, মুক্তিযুদ্ধকালীনও হয় নাই, যখন হয়েছে তখন হয়েছে অপপ্রচার। ওকে। কিন্তু আমি যদি একটু ধরি যে ২০১৩ সাল আমাদের জাতির জীবনে আমরা অনেকেই এটাকে এখন হয় ভুলে যাই অথবা এটাকে এক ধরনের গালি হিসেবেও আমরা প্রতিষ্ঠা করি যে গণজাগরণ মঞ্চের যে আন্দোলন, যে হাজার, হাজার লক্ষ, লক্ষ মানুষের সম্মেলন এবং তারও আগে যদি আমি ঘাতক দালাল নির্মূল কমিটির আমাদের জাহানারা ইমামের যে আন্দোলনটার কথা বলি, সেই বিরুদ্ধ শক্তির সময়ও সেই জায়গাটা কিন্তু ছিল। একই সাথে ১৯৭৫ সালে বঙ্গবন্ধু পরিবারকে হত্যা করা, জাতীয় ৪ নেতাকে মুক্তিযুদ্ধের ন্যারেটিভটাকে ভেঙে দিয়ে একেবারে বিরোধী ক্ষমতা, বিরোধী পক্ষের ক্ষমতা আমি যদি বলি মাত্র ৪ বছর পরে এটা। সেখান থেকে আপনি যদি ধরেন ১৯৭৫ এর আগস্টে ১৫ই আগস্টের পরে আমাদের চলে গেল টানা ১৯৯৬ বা ১৯৯০ আমরা যদি বলি ১৯৯০। তো ওই ১৯৯০ এর একটা বড় সময় সামরিক, দেশি, বিদেশি প্রভাব, ভেতরের অস্থিরতা। এর পাশাপাশি আপনার ৯০ এর পরের আলাদা আরেকটা হচ্ছে উত্থান-পতন, গণতন্ত্র বা আদার জায়গা এবং একই সাথে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিও কিন্তু দাঁড়িয়েছে। কিন্তু সেটাকে এই এতগুলো সংগ্রাম দুটো পক্ষ পাশাপাশি লড়াই করেছে। ২০১৩ তে আমরা প্রচন্ড শক্তি দেখলাম। আমরা দেখলাম যে যুদ্ধাপরাধের বিচার বাংলাদেশের যারা পতাকা নিয়েছিল ২০০১ সালে তাদেরই আমরা দেখলাম যে তাদের সর্বোচ্চ পরাজয়। আবার এই ২০১৩ থেকে ২০২৪ পুরোটা উল্টে গেল। মানে জায়গাগুলোকে আসলে আমরা কিভাবে বিশ্লেষণ করব? এটা আমাদের রাজনৈতিক দূরদর্শিতার অভাব। এটা যখন গঠিত হলো গণজাগরণ মঞ্চ, গণজাগরণ মঞ্চের যে দাবিটা আসলো, সেই দাবি সরকার মেনে নিল। সরকার মেনে নেওয়ার ফলে সেইটি আদালতেও গৃহীত হলো, আদালতে গৃহীত হওয়ার পরে রায় চেঞ্জ হলো। কিন্তু সরকার যখন দেখলো যে গণজাগরণ মঞ্চটা তাকেই চ্যালেঞ্জ করছে, একটা পর্যায়ে যে সরকার যখন দেখলো তাকে চ্যালেঞ্জ করছে, তখন সরকারের এইটাকে মেনে নেওয়ার যে বদান্যতা বা এটাকে হ্যান্ডেল করার যে কৌশল, সেখানে তারা রাজনৈতিক ভুল করে ফেলল। রাজনৈতিক ভুল করে এদেরকে তারা এনিমি পর্যায়ে ঠেলে দিল। যে এনিমি পর্যায়ে ঠেলে দেওয়ার জন্য সেই সময় জামাত বিএনপি এক পায়ে খাড়া, যে গণজাগরণ মঞ্চকে যত রকম ভাবে কালিমা লিপ্ত করা যায় সেভাবে তাকে কালিমা লিপ্ত করতে হবে। তো সেই কাজটা যখন সরকারের পক্ষ থেকে গ্রিন সিগন্যাল গেল, সরকার নিজেই যখন সেটা শুরু করে দিল, তখন তো জামাতের আর বিএনপি সেটা করতে অসুবিধা নেই, তারা আরো ভালো করে সেটা করতে পারলো। রাতারাতি গণজাগরণ মঞ্চটা ভাঙলো এবং সেইটি এখন একটা কলঙ্কজনক বিষয় হিসেবে বাংলাদেশে প্রতীয়মান হচ্ছে। কিন্তু এবং আমি এমনিতে গণজাগরণ মঞ্চ, গণজাগরণ মঞ্চের একজন প্রত্যক্ষ আমি একটু সহযোদ্ধা শেষ ছিলাম। করি, যে আমি জি। একটু শেষ করি, গণজাগরণ মঞ্চকে দায়ী করা হচ্ছে আরো জঘন্য হিসাবে যে গণজাগরণ মঞ্চ হয়েছিল বলেই শাপলা চত্বরে হেফাজতের উত্থান ঘটেছিল। গণজাগরণ মঞ্চের উত্থান না ঘটলে শাপলা চত্বরে ওদের উত্থান ঘটতো না, এবং হেফাজতে ইসলাম এসে শেখ হাসিনার পায়ের কাছে পড়তো না, এবং হেফাজতকে শেখ হাসিনা লেজিটিমেসি দিত না, তাকে ৩০ কোটি টাকা দামের জমি দিত না, এবং হেফাজতের কথা মতো তাদের ১৩ দফাকে মেনে নিত না। ১৩ দফাকে মেনে নেওয়ার কারণে আমাদের সংস্কৃতির আরো ১২টা বেজে গেছে, তাই না? তাহলে সবকিছুর জন্য দায়ী কে? গণজাগরণ মঞ্চ।
এই যে ন্যারেটিভটা তৈরি হয়ে গেল, এই ন্যারেটিভের পরে আপনার পক্ষে আর একটি গণজাগরণ মঞ্চ তৈরি করা তো আর সম্ভব না। না, এখানে আপনার এই ন্যারেটিভটাকে আমি গ্রহণ করি। কিন্তু তারপরে একজন প্রত্যক্ষ আ মানে সহযোদ্ধা ছিলাম আমি ওই সময়ে একেবারে খুবই ওতপ্রোতভাবে দীর্ঘ সময়। কিন্তু আমার কাছে এ আমার জায়গাটা প্রত্যক্ষ অংশগ্রহণকারী হিসেবে যে গণজাগরণ মঞ্চ একটি আন্দোলন ছিল, কোনো সাংগঠনিক প্ল্যাটফর্ম ছিল না। কারণ একটা আন্দোলন যখন তার জয়ের জায়গায় যায়, তাদের যে দাবি সেই পূরণের জায়গায় যাওয়ার পরবর্তী ট্রান্সফর্ম সাংগঠনিক যে আমি বলব সেটা দল হিসেবে হোক, একটা প্রেশার গ্রিপার হিসেবে হোক, সেই জায়গায় যাওয়ার মতো দূরদর্শী নেতৃত্বের অভাবও কি ছিল বলে আপনি কি মনে করেন না? কারণ সরকার বাধা দিবে এটাই সত্য। কারণ সরকারের ক্ষমতার জায়গায় সে যখন প্রশ্ন মানে কি বলবো? সে যখন মনে করবে যে আমি আঘাতপ্রাপ্ত বা আমি অ্যাটাক হতে পারি। কারণ পৃথিবীর কোনো আন্দোলন বা সংগঠন কখনোই সবসময় সরকারের পক্ষে থাকে না। তার মানে তার পকেটে থাকবে। তারা বিরুদ্ধেই থাকবে। কিন্তু তাদের স্ট্র্যাটেজিগত জায়গাও কি ভুল ছিল না? বা ওই জায়গাটাতে যাওয়ার দূরদর্শিতার সমস্যা? নিশ্চিতভাবে ছিল। ওকে। মানে আমার এটা নিশ্চিতভাবে প্রশ্ন ছিল। যেহেতু আমি ওর এই ভেতরের অংশ। জায়গাটায় জি, এই জায়গাটায় আমি একটু যোগ করি জি। যে সেই সময়কার গণজাগরণ মঞ্চের বেশ কিছু নেতার সাথে আমার কথা হয়েছিল। তো আমি সরাসরি না করেছিলাম যে মব, সেই সময়ে মব কিন্তু খুব চালু শব্দ না। না। তো তো আমি বললাম যে এই যে মব দিয়ে যে কোনো একটি বিষয়কে পরিবর্তন করা, এটা ইডিওলজিক্যালি স্টাবলিশড হয় না। আজকে আপনি পরিবর্তন করবেন, কালকে কিন্তু এটা স্টাবলিশড হবে না, এটা কিন্তু উপড়ে ফেলা যায়। তো সেই জন্য এই জিনিসটাকে পরিবর্তন করতে গেলে রাজনৈতিক প্রজ্ঞা দরকার, এবং সেই রাজনৈতিক প্রজ্ঞার পেছনে আপনার একটা ইডিওলজি থাকতে হয়। সেটা হতে পারে আপনি ইসলামিস্ট রাজনীতি করেন, হতে পারে আপনি পপুলিস্ট রাজনীতি করেন, হতে পারে আপনি ডেমোক্রেটিক রাজনীতি করেন, হতে পারে আপনি কমিউনিস্ট বা লেফটিস্ট রাজনীতি করেন। যেটাই আপনি করেন না কেন, আপনার একটা ইডিওলজি থাকবে, এবং সেইটি হচ্ছে আপনার চালিকা শক্তি হবে। কিন্তু এখানে যে মাল্টি ক্লাসটা জড়ো হয়েছে, প্রত্যেকের এক এক ধরনের এজেন্ডা আছে, কিন্তু একটা এজেন্ডাকে সামনে রেখে আমরা জড়ো হয়েছি। সেই এজেন্ডাটা হচ্ছে যুদ্ধ অপরাধীদের বিচার। হয়ে গেল বিচারটা, এন্ড দেন তারপরে কি? আপনি তো এক্সাক্টলি। আর বলেননি, আপনি তো এই বলেননি যে যুদ্ধাপরাধীদের বিচার নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে রাজাকারদের খুঁজে খুঁজে বার করা, নাম্বার 3 হচ্ছে আল শামসকে খুঁজে খুঁজে বার করা, নাম্বার 4 হচ্ছে মুক্তিযোদ্ধাদেরকে খুঁজে খুঁজে বের করে রিপ্লেস করা, নাম্বার 5 হচ্ছে মুক্তিযোদ্ধাদেরকে সম্মান যাদেরকে দেওয়া হয়নি তাদের কাছে ক্ষমা প্রার্থনা করে তাদেরকে আপরাইজ করা, তুলে আনা। আপনার তো এরকম কোন কর্মসূচি ছিল না। এবং আপনার পাঠ্যপুস্তক, সংস্কৃতিগত হ্যাঁ, জায়গা, যে কিচ্ছু ছিল মুক্তিযুদ্ধের না। ন্যারেটিভ, সেই জায়গাটাতেও আমাদের দূরদর্শিতার আমার কাছে যেটা মনে হয়। আর একই সাথে আমি আরেকটা জিনিস আমাদের প্রায় শেষের দিকে, হুম, যেটা আমরা যে এই যে ২০২৪ মুক্তিযুদ্ধের যে ২০২৪ এর যে আন্দোলন, যেটা জুলাই আন্দোলন বা যেটাই বলেন না কেন, যে আপরাইজিং টা হয়েছিল সেখানে আমরা কিন্তু দেখলাম যে এই যে মানুষ জড়ো করার যে প্রচেষ্টা, সেখানে দেশাত্মবোধক গান হলো, বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করা হলো। তার মানে যতই আমরা বলি ২০১৩ আমাদের ওইভাবে ইমপ্যাক্ট নাই। কিন্তু মানুষ এখনো তো উজ্জীবিত হয়। সাধারণ মানুষ মুক্তিযুদ্ধের কথা বললে, দেশপ্রেমের কথা বললে। তো সেখান থেকে বের হয়ে যখন থলের বিড়াল বের হয়ে গেল, দেখা গেল পুরোটা উল্টা হলো। তো এই যে মানুষ বারবার ধোঁকা খাচ্ছে এবং সেখান থেকে মানুষ যারা ক্ষমতায় যাচ্ছে, ক্ষমতায় যাওয়ার আগে এক, ক্ষমতায় যাওয়ার পরে এক। সেই জায়গাটাকে আসলে এটার করণীয় বা এটা থেকে মুক্তির কি উপায় আসলে? আমি কোনো মুক্তির উপায় দেখি না, সরি টু সে। কেন দেখি না সেই প্রসঙ্গে আমি খুব ছোট্ট করে বলি জি, যে একটি দেশের আপনার ফাদার অফ নেশন বা জাতির পিতা, সে কিন্তু কোনো দলের সম্পদ হন না, তিনি রাষ্ট্রের সম্পদ, জাতির সম্পদ। তো আমাদের এমনই দুর্ভাগ্য যে আমরা মানতে নাই পারি যে ঠিক আছে, আমাদের 9 মাস যুদ্ধের সময় শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন, তিনি তো সেখানে গলফ খেলতে যাননি, তাই না? তিনি সেখানে মারিতে যে স্বাস্থ্য উদ্ধার করতেও যাননি, তিনি জেলে ছিলেন। দ্যাট মিনস তিনি অ্যারেস্টেড, তাই না? তো জি, এইটা যদি আমরা ভাবি, ভাবার পরে আপনাকে যেমন
প্রতিটা দেশেই হয় কি যে আপনি মানেন বা না মানেন, আপনাকে কতগুলো নর্মস ফলো করতে হবে, দেশের আইন ফলো করতে প্রিন্সিপাল। হবে, প্রিন্সিপাল ফলো করতে হবে। যেমন আপনি লেনিনের মূর্তি ভাঙতে পারেন, হুম, ঠিক আছে, কিন্তু আপনি রেড আর্মি অস্তিত্ব অস্বীকার করতে পারবেন না, কারণ রেড আর্মি আপনাকে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার উইন করিয়েছিল। এক্সাক্টলি। রেড আর্মির নাম আপনি এখন যাই খুশি দেন না কেন, রেড আর্মির কৃতিত্বকে আপনি বাদ দিতে অস্বীকার পারবেন না। সে আপনি কমিউনিস্ট বিরোধী হলেও পারবেন না। আপনি কমিউনিস্ট বিরোধী, ঠিক আছে, আপনি এখন পুতিনের দল করেন, পুতিনের দল কমিউনিস্ট পার্টি না, আপনি লেনিনের মূর্তি ভেঙে ফেললেন, স্ট্যালিনের মূর্তি ভেঙে ফেললেন, নাথিং এলস, যাকগে সেটা, কিন্তু আপনি রেড আর্মিকে বাদ দিতে পারেন না। ইন দ্যাট সেন্স আপনি দেখবেন যে 2022 সালে ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়া যখন ফার্স্ট কনভয় ইউক্রেনে নিয়ে আসে, সেই কনভয়ের মাথায় রেড আর্মির ফ্ল্যাগ ছিল, লাল পতাকা। এটা সিগনিফিকেন্ট জি। যে আপনি ওদের রাশিয়ান রাশিয়ার সোলজার একটা আসছে, জাতীয় প্রতীক। জাতীয় প্রতীক। তো আপনি ওইটা একটা ওয়ে, আরেকটা ওয়ে হচ্ছে যে ল করে দেওয়া। এরা আমার ফ্রিডম ফাইটার, এই ফ্রিডম ফাইটার যদি ডাকাতিও করে, সেই ডাকাতিটা সে কি কারণে করেছে সেটা আপনাকে দেখতে হবে, কিন্তু ডাকাতি করার অপরাধে তার যে অর্জনটা, সেই অর্জনটাকে আপনি ম্লান করতে পারবেন না। ডাকাতির জন্য সে শাস্তি পাবে দেশের প্রচলিত আইনে, কিন্তু তার যে অর্জনটা তাকে আপনি ম্লান করতে পারবেন না। এইরকম চিন্তা করে যে দেশের উপরে আইন করে স্টাবলিশড করা হয় যে জাতির পিতার ছবি প্রত্যেকটা সরকারি অফিসে টাঙাতে হবে এবং সরকার বদল হওয়ার পরেও সেই ছবি ওখান থেকে নামানো যাবে না, এই মর্মে কিন্তু শেখ হাসিনার আমলে একটি আইন করা হয়েছিল। জি। এই আইনটি কিন্তু এখন পর্যন্ত নিষিদ্ধ হয়নি। হয়রাস আপনি কোথাও কোন জাতির পিতার ছবি দেখবেন না। তাহলে আপনি এই জাতিকে আপনি কিভাবে মুক্তিযুদ্ধের চেতনার ভিতরে নিয়ে আসবেন? আপনি আইন করেও পারলেন না, আপনি চেতনা দিয়েও পারলেন না, সম্ভব না, হলো না। তাহলে কি হলো? এইটাই একটা আশ্চর্য বিষয়। বাংলাদেশের ক্ষেত্রে কোনো আইন, কোনো চেতনা, কোনো কিছু স্থায়ী হয় না। মানে আমরা খুব যে আমি যদি মনে করি যে মতিয়া চৌধুরীর মতো একজন নেতা, বলা হয় আওয়ামী লীগের সব চোর, তাদের সবার প্রতি ক্ষোভ আছে। কিন্তু দলমত নির্বিশেষে যেহেতু আমার ব্যক্তিগতভাবে আমার তার খুব কাছাকাছি থাকার সৌভাগ্য হয়েছিল। আমি তাকে আমার গুরুই মানি রাজনৈতিক জায়গা থেকে বা দর্শনের জায়গা থেকে। বঙ্গবন্ধুর পরে মানে আমার খুব বঙ্গবন্ধুর সাথে তো আমার ওই জায়গায় যাওয়া সম্ভব ছিল না। কিন্তু তার খুব কাছাকাছি থাকার কারণে জীবনের কিছু অন্য জায়গায় আমার সূত্র এসছে। সেইরকম একটা মানুষ মানে তিনি কি পরিমাণ সৎ ছিলেন ব্যক্তিগতভাবে সেইটার জায়গায় যদি আমি বলি, তার ৬০০ স্কয়ার ফিটের যে বাসা, যে ফার্নিচার সেটা আমার অনেক খুব প্রত্যক্ষভাবে অভিজ্ঞতাই ছিল। সেইরকম একটা মানুষের আপনি জানাজা তো হলোই না, তার সেলুট হলো না, তার কবরের জায়গাটা হলো না। অথচ আপনি নাম বলতে চাই না, অতি সম্প্রতি যিনি মারা গেছেন একজন অশালীন ভাষার যে আদর্শ, আমি যেটাকে বলব, যাকে সেলিব্রিটি বানিয়েছে আমাদের মিডিয়া, তাকে যে জাতীয় আ শ্রদ্ধাটা দেওয়া হলো, সেখানে কি নির্লজ্জতা বলে বা হচ্ছে এই জায়গাটাও কি বাংলাদেশের মানুষের কাছ থেকে চলে গিয়েছে? এটা দুঃখজনকভাবে আসলে নেই, ওই জায়গাগুলো নেই। আমি তো ওইজন্য ১ম এই বললাম যে আপনাকে আপনার যে কৌলিন্য, আপনার যে গর্বের জায়গা, আপনার যে আ আ স্পর্ধার জায়গা, সেটাকে হয় চেতনা দিয়ে প্রচার করে জনগণের ভিতরে এস্টাবলিশ করতে হবে, গঠিত করতে হবে। আদারওয়াইজ যদি জনগণ অশিক্ষিত হয় বা জনগণের ভিতরে আপনার বিরুদ্ধ মত বেশি থাকে, সেক্ষেত্রে আপনাকে আইন দিয়ে প্রতিষ্ঠা করতে হবে। আইনের উপর তো কেউ না। আইন তো সবার জন্য সমান। তো আমরা এমনই আনফরচুনেট নেশন যে আমাদেরকে চেতনা দিয়েও আমাদের ভেতরকার পরিবর্তন আনা যায়নি, আমাদেরকে আইন দিয়েও আমাদের ভেতরকার পরিবর্তন আনা যায়নি। এবং আইন করার পরেও সে বঙ্গভবন থেকে মাহফুজ আলম ছবিটা নামিয়ে ফেললেন তিনি শপথ নেওয়ার দিন। এবং তিনি একজন মন্ত্রী পদমর্যাদার ব্যক্তি, হ্যাঁ, সরকারের অংশ হয়ে আইন ভাঙলেন, সেটা নিয়ে এখন পর্যন্ত সেটার জায়গা কেউ নাই। সাড়া শব্দ করল না। দেশের সুপ্রিম কোর্ট থেকে শুরু করে, দেশের প্রধান সেনাপতি থেকে শুরু করে, দেশের প্রেসিডেন্ট, nobody will talk it. আমি দেখলাম আর্মির লোকজন সহায়তা করলো আরো। মানে হ্যাঁ, বিভিন্ন জায়গা থেকে ছবি মানে আমি এখানে হুম, একদম লাস্টে আরেকটা জায়গায় আমি জানি হতাশার কথা আমরা অনেক বেশি বলছি। তারপরেও আমি একটা জায়গায় একটু আপনার কাছে যে আপনি যেহেতু বিশ্লেষণের জায়গায় থাকেন, অবজারভেশন এ থাকেন, যে আমরা দেখি কারা এই কাজগুলো করছে। তথাকথিত শিক্ষিত একটা পুরো শিক্ষিত গোষ্ঠী যাদেরকে আমরা চিনি, যারা একসময় ন্যায়ের ঝান্ডা তুলেছেন। রাজনীতিবিদ যারা খুবই আমি বলব যে টপ লেভেলের যারা নিয়ন্ত্রক, বিচারক যেটা আপনি অলরেডি বলেছেন, সাংবাদিক, মিডিয়া
বা তথাকথিত শিক্ষিত গোষ্ঠী যারা জাতির বিবেক বলে নিজেদেরকে কথা বলে। সেই জায়গায় মিডিয়া যেমন বলতো ১৭ বছর কথা বলতে পারিনি, এখন তো তাদের বলে যে তাদের জান নিয়েই পারাপারি। তো তাহলে এই জায়গাটাতে এর দায় তো আমাদের ব্যাপক সাধারণ মানুষ না। ১৮ কোটি মানুষ যদি আমি ১৭ কোটিও ধরি, এদের সংখ্যা তো ১ কোটি। বাকি ১৬ কোটি এটার অংশ, এরা তো শুধু ভুক্তভোগী আমার কাছে মনে হয়। আপনার জায়গাটা কি? যে না, এরাও কি আমাদের এদের এখানে না, আমাদের এখানে একটা দুঃখজনক ঘটনা আরেকটা আছে। সেটি হলো আপনি যেটি বললেন এটি খুব সত্যি কথা, যে এরা খুব ক্ষুদ্র একটি অংশ মানুষের, আমাদের ১৭ কোটি মানুষের খুব ক্ষুদ্র একটি অংশ। তো এই অংশটি বরাবরই হচ্ছে ভার্নাবল। সব সময় তারা একটা টালমাটাল অবস্থায় বিরাজ করে, যেখানে তারা সুবিধা পায় তারা সেদিকে তাদের ঝান্ডা তুলে ধরে। তো এটা ঝোপ বুঝে কোপ মারার মতো এই প্রজন্মটা। আমরা এক কথায় জানি যে গতর খাটা মানুষ কখনো বড় অন্যায় করতে পারে না, কারণ তার বড় অন্যায় করার কোনো সুযোগই নেই। সে একটা বদনা চুরি করতে পারে, পেতলের বদনা, একজন জোরদারের বাড়ি থেকে। সে জি, চুরি করে কারো গাছ থেকে দুটো আম পেড়ে নিতে পারে। সে কারো একটা মুরগি নিয়ে চুরি করে চলে যেতে পারে। এর বেশি কিন্তু অপরাধ তার পক্ষে করা সম্ভব হয় না। সমস্ত রকম সিলেক্টিভ ক্রাইম গুলো করে হচ্ছে শিক্ষিত মানুষরা। শিক্ষিত মানুষরা, বদমাইশরা, এরা হলো সিলেক্টিভ ক্রাইম, সিলেক্টিভ বদমাইশি, এই কাজগুলো করে। কিন্তু আমাদের দেশে এত পরিমাণ যে মানুষ, ১৭ কোটির যদি ১ কোটিও বদমাইশি করে, তাহলে এই যে ১৬ কোটি মানুষ, ১৬ কোটি মানুষ কেন তাহলে জাগ্রত হচ্ছে না? এই জায়গাটায় হচ্ছে আমাদের একটা জাতিগত এবং সিস্টেমগত সমস্যা আছে। পৃথিবীর সব জায়গায় দেখা যায় যে কোন দেশের নেতৃত্ব বা কোন দেশের মানুষের মতামত, জনমত যেটাকে আমরা বলি, যে পাবলিক ভিউজ, সেটা উঠে আসে হচ্ছে তৃণমূল থেকে, হুম, অর্থাৎ একেবারে লোয়ার লেভেল থেকে। সেটা উঠে আসে স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ, আপনার মহল্লা থেকে গ্রাম, গ্রাম থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে থানা, থানা থেকে জেলা, জেলা থেকে মহকুমা, মহকুমা থেকে জেলা, জেলা থেকে বিভাগ, বিভাগ থেকে সেন্টার। এই জি, যে সেন্ট্রালে যখন আসলো, তখন সেটা রাজনৈতিকভাবে গৃহীত হলো। এটা হলো সব দেশের নিয়ম। হুম, আনফরচুনেটলি আমাদের দেশে সেটা ২০০ বছরের ব্রিটিশ শাসনের জন্য হোক, মোগল শাসনের জন্য হোক, বা যে কারণেই হোক, আমাদের জিনের ভিতরে আছে হচ্ছে যা কিছু সিদ্ধান্ত হবে ওপর থেকে আসবে, চাপিয়ে দেওয়া হবে। চাপিয়ে দিলে এরা মোটামুটি বহন করতে রাজি। চাপিয়ে না দেওয়া পর্যন্ত এরা নিজেরা কোনো সিদ্ধান্ত তৈরি করতে পারে না, ম্যানুফ্যাকচার করতে পারে না। আমাদের এই ১৭ কোটি মানুষ। এই জায়গাটাই হচ্ছে আমাদের বড় দুর্বলতা। মানে আপনি যেটা যখনই বলবেন, বলছেন আপনি সেটা আপনি হচ্ছে আপনি আপনি যখনই বলবেন যে আগামী কাল থেকে শুক্রবারের জুম্মার নামাজ হবে রোববারে। হুম, আপনি একটা হাদিস দিয়ে আসবেন। আপনি দেখবেন যে গ্রামে এটা পালিত হচ্ছে। হ্যাঁ, আমরা কিন্তু একবারে তো ইদানিংকালে তো করতে দেখি ২ দিন ঈদ পালন হয়। মানে হ্যাঁ, এটা খুব সম্প্রতি যেটা শুরু হয়েছে যে হ্যাঁ, আমরা একটা একটা এক্সাম্পল সৌদি হিসেবে আরবের বললাম। এক্সাম্পল জি, হিসেবে বললাম যে আপনি পৃথিবীতে যেটা ঘটে অন্য দেশে, যে তৃণমূল থেকে সিদ্ধান্ত উঠে আসে, সেন্ট্রাল এটা সেটাকে অ্যাকসেপ্ট করে। আর এখানে হচ্ছে সেন্ট্রাল থেকে সিদ্ধান্তগুলো তৃণমূলে যে ইম্পোজড হয়। তো সেই ইম্পোজ যেহেতু হয় সেন্ট্রাল থেকে, সেই সেন্ট্রাল যেহেতু বদমাইশদের আঁকড়া, সেই সেন্ট্রাল যেহেতু নানা মতের কোলাবরেটর, সুবিধাবাদী, ডলারখোর, আমেরিকার দালাল, ভারতের দালাল, চীনের দালাল, রাশিয়ার দালাল, এদের আঁকড়া। সুতরাং এইখান থেকে যা যাবে সেটা দেশহিতকর না, জনহিতকর না। সমস্যা হচ্ছে এই একদম, জায়গাটায়। একদম। আপনি খুব চমৎকার। আমার কাছেও এই জায়গাটাই মনে হয় যে আমাদের মূল সমস্যা হচ্ছে মাথার মধ্যে। মগজটা পচে গেছে। বাট পুরো বডিতে এবং এই মগজটার জায়গাটা যদি চেঞ্জ করা যায়, তাহলেই হয়তো এটার সমাধান আসতে পারে। অনেক ধন্যবাদ। আমাদের প্রচুর কমেন্টস এসেছে। অ্যা উম এই জায়গায় কেউ প্রশ্নও করেছিলেন। কিন্তু আমি এত কমেন্টের ভিড়ে সেই প্রশ্নগুলো আসলে খুব খুঁজে পাচ্ছি না। আ তো যেই জায়গাটাতে আরেকটা যেটা যে ভারতের সাথে যে আপনি যেটা শুরুতে একটুখানি বলেছিলেন যে ভারত আমাদের সহায়তা করেছে। একটা প্রশ্ন সম্ভবত আমি এরকম দেখেছিলাম যে আসলে মুক্তিযুদ্ধে ভারত সহায়তা করেছিল সেইটা তো তাদের স্বার্থের জন্য। যেই ন্যারেটিভটা সবসময় বলে। আমরা এই প্রশ্নের উত্তরটা আপনার কাছে একটুখানি আপনার বিশ্লেষণটাতে আমি খুব জানতে চাই। সংক্ষেপে এটাকে বলি, ভারতের জি, স্বার্থ যদি থাকতো, একটি স্বার্থ তো অবশ্যই আছে। সেই স্বার্থটি ভারত না হয়ে শ্রীলঙ্কা হলেও হতো। সেটি হলো যে আপনি আপনার ২ পাশে দুটো শত্রু রেখে আপনি স্বচ্ছন্দ বোধ করবেন না। তার ভিতরে যদি একটি বন্ধু হয়, আপনি সেই চেষ্টাটি করবেন। এটি খুব সিম্পল হিসাব। তো মানে তার বাংলাদেশ নিরাপত্তা। যদি, হ্যাঁ, বাংলাদেশ যদি পূর্ব পাকিস্তান থাকে, ভারতের জন্য সেটা একটি মাথা মানে হেডেক এর কারণ।
আর সেটা যদি একটি স্বাধীন দেশ হয় এবং সেটি স্বাধীন দেশ হলে তাকে যদি আমি সাহায্য করি তাহলে সে আমার বন্ধু হবে, আমার বন্ধু হলে যেটা হবে তার কাছ থেকে আমার কোনো বিপদের আশঙ্কা নেই, অ্যাটলিস্ট শত্রু হলো না। একদম এটা ভারতের জায়গায় যে কোনো দেশ হলে এটা করবে। আর নাম্বার 2 হচ্ছে, ভারত যদি দূরভিসন্ধি থাকতো বা ভারত যদি আমাদের স্বাধীনতাকে নিজের স্বার্থে চূড়ান্তভাবে ব্যবহার করতে চাইতো, তাহলে আহ দেশ স্বাধীনের পরে 1.5 মাসের ভিতরে তারা সৈন্য প্রত্যাহার করতো না। একদম, একদম। এটা আমার কাছে মনে হয় যে আপনিও যে ভারত আসলে তার নিরাপত্তার জায়গাটাই আমরা যে অভিযোগগুলা শুনি এত স্বার্থ নিয়ে গেছে, সম্পদ নিয়ে গেছে এটার কোনো তো তথ্যগত প্রমাণ নাই, ন্যারেটিভই আছে। তবে সর্বশেষ যেইটা বলতে চাই যে আমাদের আমরা জানি খুব হতাশার মধ্যে দিয়ে যাচ্ছি। আমাদের বর্তমান ক্ষমতায়ও আছে জামাত সেটা বা স্বাধীনতা বিরোধী শক্তি। নির্বাচন অনেকের যে জায়গাটা হচ্ছে নির্বাচন কি এটার কোনো চেঞ্জ করতে পারবে বা আদৌ নির্বাচনের জায়গাটা কখনো ওই জায়গার কি কোনো সম্ভাবনা দেখছেন কিনা? না, এই জায়গাটাকে আমি ওই নির্বাচনের জায়গাতে যাচ্ছি না। নির্বাচনটা আসলে হবে না ফেব্রুয়ারিতে, নির্বাচনটা পেছাবে এবং নির্বাচনের বদলে সম্ভাবনা খুব বেশি হচ্ছে একটি অ্যামেলগামেটেড সরকার তৈরি করা, নিজেরা বসে একটা সিদ্ধান্ত নিয়ে সেটি জাতীয় সরকারের রূপ দিয়ে বা কোনো একটি সরকারের রূপ দিয়ে জনগণের কাছে থ্রো করা, এরকম একটি ঘটনা ঘটতে পারে। কিন্তু আমি একেবারে শেষ করি যে কথাটি বলে, সেটা হলো যে আপনাকে চোর তাড়া করতে গেলে আপনাকে সমানভাবে দৌড়াতে হবে এবং আপনি যদি চোরকে দৌড়ে পরাজিত করতে না পারেন, আপনি চোর ধরতে পারবেন না। এটি হলো একেবারে যুক্তির কথা। আপনাকে দৌড়াতে হবে। আপনি জি, যত বেশি ৭১কে কন্ডেম করার চেষ্টা করবেন, তত বেশি আপনি ৭১কে উচ্চারণ করবেন। তাই তো? জি, ৭১ জি। উচ্চারণ না করে কিন্তু আপনি কন্ডেম করতে পারবেন না। না, আর যত বেশি আপনি ৭১কে উচ্চারণ করবেন, তত বেশি ৭১ জনপ্রিয় হবে এবং পাবলিকের ভিতরে গেঁথে যাবে। এবং লাস্ট কথাটা আমি বলি যে ৭১কে অস্বীকার করে বাংলাদেশে কেউ রাজনীতি করতে পারেনি, পারবেও না। আপনাকে একদম। বিরোধিতা করতে হলেও ৭১ বলতে হবে, আপনাকে পক্ষে থাকতে গেলেও ৭১ বলতে হবে। ৭১ একটি অমোচনীয় সিলমোহর বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের এস্টাবলিশমেন্ট।